তোমরা আমাকে মারো না কেন? মাসুদ কামাল, আমরা এই যে আজকেই শেষ হলো আনুষ্ঠানিকভাবে জুলাই পদযাত্রা এনসিপির, এবং এনসিপির পদযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত কিছু কিছু জায়গায় এমনভাবে তাদেরকে কোনো কোনো জায়গায় বাধাগ্রস্ত করা হয়েছে। এটা দেখে আপনার রিয়েলাইজেশন কি? আচ্ছা, আমি এটা বলবো। আমি তার আগে আমাদের দুজন আলোচকের কথা একটা বলি। আমি বাবু ভাইয়ের কথা একটা ছোট্ট মন্তব্য করি যে ওনাকে প্রশংসা দেওয়া উচিত ছিল। আমি তো প্রশংসা করেই শুরু করছি। জি, আমি তো শুরুই করছি প্রশংসা করে, ওনাকে ধন্যবাদ, উনি এটা স্বীকার করছেন। কাজে আমি ওনাকে কোনো সমালোচনা করছি তা না। দেখেন, ওনারা মন্ত্রী হয়েছেন মানে কি, ওনারা তো জেনে বুঝে একটা দায়িত্ব নিয়েছেন, তাই না? এখন দায়িত্ব জেনে বুঝে এবং শপথ নিয়ে দায়িত্ব। হ্যাঁ, ওনারা জেনে বুঝে, ওনারা কি জানেন না মন্ত্রীর? কারণ উনি তো আগে মন্ত্রী ছিলেন, উনি জানেন না। উনি আগে মন্ত্রী ছিলেন, তখন উনি আমলাদেরকে হ্যান্ডেল করেন নাই? হ্যান্ডেল করছেন তো। জি, তো তাহলে এখন বলেন কেন? তার মানে হয় আমলারা আগের চেয়ে স্ট্রং হয়ে গেছে, অথবা ওনারা আগের চেয়ে উইক হয়ে গেছেন, যে কোনো একটা হবে। শুনেন, আমি যেটা বুঝি আমার সহজ ভাষায়, যদি পলিটিশিয়ান সৎ থাকে, আমলাদের তেমন কিছু করার থাকে না। তারপরেও আমলারা করে। আপনারা বাংলাদেশে আমলাতন্ত্রকে আগের সরকার, আমি পলিটিক্যাল গভর্নমেন্ট কথা বলছি, আওয়ামী লীগ সরকার এত ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত করে গেছে যে ওখান থেকে ব্যাক করানো আসলে কঠিন। আমি আপনার একটা প্রাইম মিনিস্টার একটা ব্যর্থতার কথা বলি, পারে নাই তো সে এই যে ডেপুটি সেক্রেটারির উপরে 30 লাখ টাকা করে গাড়ি কেনার জন্য লোন দেওয়া, এবং 50,000 টাকা করে তাদেরকে গাড়ি মেনটেন্যান্সের জন্য দেওয়া, এটা তো থামাইতে পারে নাই। প্রথম কিছুদিন স্থগিত করছিল। আমি একটা কথা বলি এখানে, বললে ঠিক হবে কিনা আমি যাই না। আমার সঙ্গে একবার দেখা হয়েছিল প্রাইম মিনিস্টার হওয়ার পরে, তখন উনি আমাকে বলছিলেন যে আমি করতে যাচ্ছি। দেখা হয়েছে না, দাওয়াত দিচ্ছিলাম ওই আর কি। তো উনি বলছিলেন যে আমি এটা করতে যাচ্ছি। আমি ওনাকে মুখের উপর বলে আসছি আপনি পারবেন না, উনি যদি শুনে উনি মিলাই নেবে। আমি ওনাকে বলেছি যে আপনি এটা পারবেন না, আমলাদের সঙ্গে আপনি পারবেন না, আমি আপাতত স্থগিত করছি, আমি ফিনিশিং আপনি পারবেন না। কেন পারে না জানেন? একটু আপনাকে কমপ্লিমেন্ট করি। নতুন এমপি হয়েছি, 16 ডিসেম্বর আসছে। 16 ডিসেম্বরে একটা কুচকাওয়াজ হয়, তো আমরা আগে দেখছি এমপিরা যায় স্যালুট নাই, তো আমরা নিব। রাত 11:54 ইউনোদের কাছে সার্কুলার আসছে, স্যালুটটা ইউনোরা নিবে। বলেন, আত্মহত্যা করা উচিত ছিল। আমরা যাইনি, আমি যাইনি, আমি কিন্তু যেহেতু আমি আপনাকে বলেন বিজয় দিবস, আমি উনি এটা কেন পারলেন না? আমি একটা সিম্পল উদাহরণ দেব। উনি কেন পারলেন না? উনি পারলেন না এই কারণে যে ওরা একটা আপনার ভাষাগত একটা বিরোধ ধরাইছে। প্রথম যখন 9 জুলাই তারিখ যখন নোটিশটা দেওয়া হয়, ওখানে বলা হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশনা এটাকে বন্ধ করা হয়েছে। পরে আমলারা বললো যে প্রধানমন্ত্রী তো নির্দেশনা দিতে পারেন না, এটা নির্দেশনা দেবে গভর্নমেন্টকে। ঠিক আছে, গভর্নমেন্ট নির্দেশ দেবে, ঠিক আছে, আমি মানলাম ব্যক্তি নির্দেশন দিতে পারে না, এই জন্য এটা বন্ধ হয়ে গেল। এটা আবার কিন্তু আগের মতো আছে, 30 লাখ টাকা পাবে, গভর্নমেন্টের কাছ থেকে টাকা দেবে বিনা সুদে, সেই টাকা দিয়ে গাড়ি কিনবে, সেই গাড়ি চালাবে, প্রতি মাসে তাকে মেনটেন করার জন্য 50,000 টাকা দিতে হবে। কাকে দিতে হবে? যে আমার চাকর, আমার টাকায় চলে, সে আমার টাকা নেবে। আমি ব্যাংক থেকে লোন নিতে গেলে আমাকে আপনি 15%, 16% আপনি ইন্টারেস্ট নেবেন, আর আমার চাকর লোন নিবে, তার কোনো ইন্টারেস্ট দিতে হবে না। এবং সেই লোন নিয়ে সে গাড়ি কিনবে, সেই গাড়ির জন্য প্রতি মাসে 50,000 টাকা আমাকে দিতে হবে। এটা কোনো আইনে, এটা কোনো লজিকের মধ্যে পড়ে? আপনার বাসায় যে চাকর, সে আপনার কাছ থেকে সে কিনবে, তার টাকা দিবেন ওইটা চালানোর জন্য, আর আপনার গাড়ি আপনি তেল কিনতে পারবেন না। এটা হয় না, কিন্তু তারা তো একটা ব্যাখ্যা দিয়েছে। আর ব্যাখ্যা তারা চুরি যে করে তারও ব্যাখ্যা আছে। ওই ব্যাখ্যা দিয়ে আলাপ করতে হবে। হাতের হাতে ধরা খাইছে, তারও ব্যাখ্যা আছে। ব্যাখ্যা তাহলে আইন আদালতে এক মামলা 3 মাস, 4 মাস, 3 বছর, 5 বছর চলে কেন? ব্যাখ্যা তো আছে না। সরকারের যথেষ্ট পরিমাণ টাকা আছে, এটা তাদের সরকারের টাকার জন্য জাস্টিফিকেশন। এবং ভাই সরকারকে আমি জনগণ, আমি চাই না তোমাকে দিব। জি, সেই জায়গা থেকে পলিটিশিয়ানরা কিভাবে এইরকম দুর্বল হয়ে উঠলো? সরকারের জন্য ওদের মায়া আছে, সরকারের জন্য। এই জায়গাটা আমি বলি আপনাকে, শুনেন, মূল ঘটনা হলো কি, কেউ প্রশ্নটা করলো না
যে ওই যে প্রথম যে 9 তারিখে যে নোটিশটা ছিল, প্রজ্ঞাপনটা ছিল, ওই ড্রাফট কি তারেক রহমান করছিলেন? ওই ড্রাফট তারেক হামলা করছে এবং সে ইন্টেনশনালি এই কাজটা করছে যে আমি এই শব্দের ভিতরে ঢুকাই দেবো যাতে না এটা নিয়ে পরে আমরা এই করবো, আওলা বাজাবো। তো আপনি কি করছেন? যে এটা ড্রাফট করছে তাহলে চাকরি আপনি পরের দিন খাইলেন না কেন? আপনি তো দুনিয়ার লোকের বাদ দিচ্ছেন, ও বাদ সে বাদ। যে লোকে ড্রাফট করে শব্দটা ঢুকাইছে এখানে, যে শব্দটার কারণে, যে বাক্যটার কারণে এটা আউলাইয়া গেল, সেটা যে ঢুকাইছে তার চাকরি এখন কিভাবে থাকে বলেন? সে তো ইন্টেনশনালি করছে যে এমন আওলা বাজামু, বাজাই নিয়ে এই লোকটা বেকল বানাই দেবো। আমি তো বলি মাঝে মাঝে আমার তার জন্য মায়া হয়, এই লোকটা যেন আসলে আমার মায়া হয় যে সে মাঝে মাঝে মনে আর রাত্রে ভাবে মানে শুয়ে শুয়ে যে আসছিলাম ইংল্যান্ডে, এটা আইলাম কই আইলাম ভাই, এটা কোথায় আইলাম? কোন জঙ্গলের মধ্যে এসে পড়লাম? জঙ্গলের মধ্যে এসে পড়ছেন এই ভদ্রলোক। রিয়েলি ওনার জন্য বলবো এক বেলাতে খাওয়াইছে এই জন্য মায়া করতেছেন না, এই জন্য না, আসলে ওনার জন্য মায়া হয়। মানে এই লোকটা কি করবে, আপনি গিয়ে কিভাবে করতেছে? আচ্ছা, কিন্তু যাক, যে আলোচনা আপনি আরেকটা আলোচনা, উনি বললেন একটা কথা যে ওই এখন বিল দিতে গেলে টাকা লাগে। জি, তারপর আবার বললেন, আল্লাহকে ধন্যবাদ দিলেন যে থ্যাংক গড এখন অনলাইনে দেওয়া যায়, অনলাইনেও টাকা লাগে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, গত মাসে আমার বাসায় ডিপিডিসির বিল দিই, ইলেকট্রিসিটি বিল দিই, বিকাশের মাধ্যমে দিতাম, এতদিন টাকা লাগতো না। গেল মাসে আমার কাছে এক্সট্রা 15 টাকা কেটে দিচ্ছে চার্জ। ডিপিডিসির বিল দেবো, এই অনলাইন গুলো বিকাশ কেন কেটে নেবে? কোনো ব্যাখ্যা নেই, কেউ প্রশ্ন করে না। আপনি আমাকে 100 টাকা পাঠাবেন, 100 টাকার উপরে পাঠাইলে হলো, 100 টাকা পাঠাবেন, আপনার কাছ থেকে বিকাশ 5 টাকা কেটে দিবে। কেন কেটে দিবে? সে তো আমার চার্জ নিচ্ছে 1.8 মানে %। সে তোমার চার্জ দিচ্ছে, তাহলে আপনি আবার যদি 50 টাকার কম, 100 টাকার কম হয় তাহলে টাকা কাটবে না। এই 5 টাকা সে কেন কাটবে? কত বড় বাটপার! আমি একটা উদাহরণ দেবো বলি আপনাকে। ঈদের সময় সবাইকে ঈদি দেয় না, ঈদি দেয়, ওই সময় লেনদেন বেশি হয়, ওই সময় কাটে 10 টাকা করে এই বিকাশ। একটা ব্যাংকিং সিস্টেম কিভাবে তার ইচ্ছা মতো মানুষের কাছে টাকা দেয়। আপনি ভাবেন, ঈদের দিন এই দেশের কমপক্ষে 2 কোটি লোক মিনিমাম টাকা লেনদেন করে ঈদের সময়, ঈদি দেয় যে কমপক্ষে। যদি 10 কোটি টাকা, যদি 10 টাকা করে দেয়, সে 20 কোটি টাকা ঈদের দিন লাভ করে। 60 টাকা নিচ্ছে, আমার টাকা, কেউ প্রশ্ন করে না। দেশ চলছে আল্লাহ আসতে, অর্থমন্ত্রী ব্যস্ত অন্য কিছু নিয়ে, দেখেন এগুলি রাইট। এবং এগুলো দেখার জন্য তো ওনার এখানে পাঠানো হয়েছে। উনি তো মনে করেছেন আমি বিরাট নেতা, আপনি বিরাট নেতা না, আপনার উপর আমি বিরাট ভরসা করছি। আচ্ছা, আপনি আমাকে হতাশ করতেছেন। আচ্ছা, আর যে প্রশ্নটা আপনাকে করেছিলাম সেখানে যদি একটু উত্তর দেন এনসিপির কে নিয়ে। কি মূল প্রশ্ন তো ভুলে গেছি। হ্যাঁ, এনসিপি যেভাবে পদযাত্রা শেষ করলো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আপনি। আসলে এনসিপি যেটা হয়েছে, ওনারা এই কামটা করতেছে কেন জানেন? এনসিপি তো পলিটিক্যাল পার্টি। এনসিপি আসলে জাতীয় পর্যায়ে বুঝা গেছে যে ওদের কোনো গুরুত্ব নাই, ওদের কোথাও কোনো গুরুত্ব নাই, ওদেরকে কেউ ভালোবাসে না। আসলে আপনি এখানে ওরা মায়ের খেতেছে, আপনি নিউজগুলো, আপনি সোশ্যাল মিডিয়ায় বাদ দেন, প্রথম আলো অথবা এই যে নিউজগুলি দেখেন, নিউজের নিচে দেখবেন কমেন্ট আছে, একজন লিখতেছে অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার ছিল কিন্তু অ্যান্টিবায়োটিক সিঙ্গেল ডোজ হয় না, ডোজ আরো লাগবে। মানুষ ওনাদের মানে মায়ের খাওয়ার দৃশ্য নিয়ে মানুষ ফান করতেছে কেন? এইটাই হলো পাবলিক সেন্টিমেন্ট, পাবলিক পালস এখন এখানে যে পড়ছে। ওনারা চাচ্ছে যে জিনিসটা, সেটা হলো আমরা এরকম করব। মানে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন কথা বলে, ভাই উনি কি বলে না বলে, এর বিরুদ্ধে বলে, তার বিরুদ্ধে বলে, ভাই ফজলুর রহমান সাহেব কিশোরগঞ্জের লোক, ওই এলাকায় সে প্রায় 1.5 লাখ ভোটের ডিফারেন্স জিতছে ভাই, তাহলে বলে ফজা পাগলা। আচ্ছা আপনি বলেন, আমার এনে বললে আপনারা বলে আপনি জানেন না, কিন্তু ওই এলাকার লোক তো তাকে ভাই চিনে, ওই এলাকার লোক তো তারপর দেখে সেন্টিমেন্ট তার কাজ করে। তারপর ওখানে যখন বলে, তার মানে উনি বলে কি জানি না, আমার কানে কি আসে জানেন? আমি শুনি হলো সে বলতেছে যে তোমরা আমাকে মারো না কেন, তোমরা আমাকে মারো না কেন? কারণটা কি? মার খায়া তারা আলোচনায় আসতে চায়। মানে একটা দল কতটা দেউলিয়াতের পর্যায়ে পৌঁছলে পরে এরকম হতে পারে, এটা আমি ওদের। কিন্তু সেই অ্যারেঞ্জমেন্টটা কি তাদের নিজেদের নাকি কেউ তাদেরকে হেল্প করছে? ভাই সরকার পক্ষ, সরকারি দলও তাদেরকে হেল্প করছে। সরকারি দলের কিছু বাড়াবাড়ি আছে, এতে কোনো সন্দেহ নাই। সরকারি দলকে বুঝতে হবে যে একজন লোক আমাদের গালাগালি করে,
করার মাধ্যমে সে মানুষের কাছে খারাপ হয়ে যায়। জি। তোমার যে হাত তুল, যখন তুমি হাত তুলো তোর মধ্যে তার খারাপটাকে তুমি ব্যালেন্স করে দিলা। তুমি কি কারণে এটা করবা? সরকারের উচিত হলো ওই হবিগঞ্জের ঘটনাটা যারা যারা মারছে প্রত্যেকের ছবি আছে, এই প্রত্যেককে ধইরা ও কোন দল করে না করে আমার জানার দরকার নেই, ওদেরকে ধরেন, ওদেরকে বিচারের আওতায় আনেন, তাহলে দেখবেন যে আর কোথাও হবে না। জি। কিন্তু পাশাপাশি আমি এনসিপি কে বলবো জি। যে ভাই আপনারা স্মার্ট লোক, লেখাপড়া করছেন, আপনার প্রতি অনুরোধ, এইভাবে আলোচনায় আসতে পারবেন না, এইভাবে মানুষের মনে জায়গাও করে নিতে পারবেন না। বরঞ্চ রাজনীতিতে অনেকগুলো ভুল করছেন, ওগুলো শুধরানোর চেষ্টা করেন। এই দেশে এখনো একটা থার্ড ফোর্সের দরকার আছে, মানুষ এখনো তাকাই আছে আচ্ছা, তৃতীয় শক্তি। আপনাকে বেশি কোশ্চেন করা হয়েছে, তবুও কোশ্চেন করার লোভ সামলাইতে পারি না। একটু ছোট করে বলবেন যে কোনো কোনো সময় মনে হয় বা কেউ কেউ এটা আলোচনা করছেন এখন যে জামায়াতের যে অবস্থা বিরোধী দল হিসেবে, সেই জায়গায় মানুষও আরেকটা ইয়েকে চায়, যে একটা মানুষ না, বিশেষ করে ক্ষমতাসীন যারা বিএনপি, তারা চায় যে আরেকটা প্রতিষ্ঠিত যারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সামনে ইয়ে করতে পারে, নির্বাচন করতে পারে, আলোচনায় আসতে পারে, তাদেরকে আলোচনায় রাখানোর জন্য, থাকার জন্য কি এই ধরনের ঘটনা ঘটানো হইতে পারে? এনসিপি কে দিয়ে না, আমার তা মনে হয় না, আমার তা মনে হয় না। আচ্ছা। তবে আমি জামাত সম্বন্ধে একটা কথা বলি, জামাত তাদের জীবনের সুবর্ণ সময়টা শেষ করে ফেলেছে এই নির্বাচনের মাধ্যমে। আচ্ছা। গ্রামে একটা প্রবাদ আছে, একটা গ্রামে নয়, সব জায়গায় প্রবাদটা আছে, যে একটা মানুষ কতটা ভালো এটা নির্ভর করে তার সম্পর্কে আপনি কত কম জানেন তার উপর। আচ্ছা। যত কম যাবেন সে তত ভালো। তো জামাত সম্পর্কে মানুষ জানতো না। জামাতের ওনাদের সঙ্গে ছিল, জামাতের সঙ্গে ঘর সংসার করছে 2001 সালে করে, তারা 2টা মন্ত্রী পেয়েছিল। ওই 2 মন্ত্রী কি ছিল, যে দলের শীর্ষ 2 জন লোক, সভাপতি এবং সেক্রেটারি, মানে আমির এবং সেক্রেটারি জেনারেল। ওই 2 জন লোকের নামে কোনো মামলা মোকদ্দমা নাই, দুর্নীতির ছিল না। এটা কিন্তু জামাত বলতো, দেখেন আমাদের 2 মন্ত্রী কোনো মামলা মোকদ্দমা নাই, দুর্নীতির কোনো অভিযোগ নাই, আমরা খুব সৎ লোক, আমরা লোক ভালো, আপনারা আমাদের ভোট দেন, আওয়ামী লীগ বিএনপি দেখছেন না, আমাদের দেখেন, বলছে। কিন্তু সমস্যাটা হলো এখন তো মানুষ জামাত সম্পর্কে জানতে শুরু করছে। যখন তাদের 2 জনের জায়গায় এখন তাদের 70 জন হয়ে গেছে, এখন তো লোক জানে যে তুমি কি করো, তুমি মগবাজারে কোন হোটেলে যাও, কেন যাও, কিভাবে যাও, এখন তো লোকজন যাই না ফেলাইছে। জানার কারণে জামাতের ভাই মহা ক্ষতি হয়ে গেছে। আচ্ছা। তবু জামাত চেষ্টা করতেছে ওটা বের করে দিয়ে। আচ্ছা, একজন থাকলে জামাতের নিশ্চয়ই এই প্রসঙ্গটা তিনি উত্তর দিতে পারতেন। ফজলে হুদা বাবুল, আপনি কি বলবেন যে এই যে প্রশ্নটা সবশেষ তাকে করলাম, যে আপনার ভ্যালিড রাখার জন্য একটা বিরোধী দল তৈরি করার জন্য কোনো সময় কি এনসিপির উপরে এই ধরনের হামলা করানো হচ্ছে বলে আপনার মনে হয়? বুঝে শুনছেন না স্যার, 3 বার আপনার কথা শুনিনি, এখন ডাবটা খেতে বলছেন, না খাইলে আবার বেয়াদব মনে করবেন। কিন্তু গতবার বিরোধিতা করলেও পাল্টা যুক্তি দিল, আমার কাছে মনে হয়েছে এই যুক্তিটা একদম অকাট্য। কিভাবে আমি বলি, ইন্টারেস্টিংলি আমি এই হবিগঞ্জের এসপি মহোদয়ের সাথে আমি 3 বার কথা বলেছি। আচ্ছা, এই ঘটনার পর 3 বার কথা বলেছি, এবং উনি কয়েকটা ভিডিও দিলেন আমাকে। সেই ভিডিওগুলো আমি ওগুলা দেখছিলাম। ভিডিওগুলো এরকম যে মনে করেন ওই যে ওরা আসছে, ওনারা বলি সরি, এর মধ্যে অনেকে সম্মানিত ব্যক্তিও আছেন, যিনি বিরোধী দলের চিফ হুইপ আছেন, তারপর ওই খেজুর ভাগ করে দেয় মানে তার এক্সেল দেন, উনিও ছিলেন। তো ওইখানে 3 জন বসে বারবার ওনাকে ইনস্টিগেট করছিল, কি ট্রাকে কি ব্যালি ছিল না, ব্যালি ছিল না, এই বলেন ট্রাকে কি ব্যালি ছিল না। তো এসপি সাহেব বারবার বলতেছে না এটা তো আমি জানি না। বিষয় হচ্ছে কি, কোনোদিন তো গ্রামে যাইনি, আমরা যারা গ্রামে থাকি, আমি থাকি এখন সদরে, এখন না গত 10 বছর থেকে উপজেলা সদরে। আমার গ্রামের বাড়িটা 7 কিলো ভিতরে। তা আমি যদি আমার মাকে দেখতে যাই, রাস্তার মধ্যে অ্যাটলিস্ট 2-3টা আমার এরকম কেস আসে, ট্রাক সোজা করে বাঁকা করে রাখছে, 2 লেনেরও রাস্তা না, 1 লেনের রাস্তা, নামতে হয়, রিকোয়েস্ট করতে হয় বাবারে, ধান মারাই করার বিয়ে মেশিন ফালায় রাখে। এটা একটা নিত্য নতুন ঘটনা ডিস্ট্রিক্ট লেভেলে, উপজেলা লেভেলে। তো সেটাই হয়েছে, কিন্তু তাকে এমনভাবে ইনস্টিগেট করছিল, আমি খুব তার ধৈর্যটা দেখে আমার খুব ভালো লেগেছে। আরেক জায়গায় দেখলাম মুখে বাঁশি,
এক কনস্টেবলের বা সাব ইন্সপেক্টর হবে, তার সরকারি পোশাকটা এইভাবে জাপটে ধরেছে, আমাকেও বোধহয় দেখেছেন, সেই জি। আরেকজন ওনাদের বিখ্যাত নেতা। তো এটা কি কোন রাজনৈতিক দলের মানে শোভনীয়? না, কিন্তু তাদেরকে যেভাবে আটকানো হচ্ছিল, ধরেন ওই ঘটনা বাদ এরপর দিয়ে আসেন আটকানোর গল্পে আসি। ভাই ঘোষ ভাই হচ্ছেন যখন জেলে ছিলেন, জেলে থেকে উনি কিন্তু মেয়র হয়েছেন হবিগঞ্জের, জি, অনেক সিনিয়র নেতা, আমাদের অনেক সিনিয়র। যেভাবে তারকে এবং তার ওয়াইফকে নিয়ে কথা বলা হচ্ছিল, আমি তাকে এবং তার ওয়াইফের কথার বাদই দিলাম। আমার উপজেলার, আরে ভাই আমরা তো বুর্জোয়া রাজনীতি করি, আমাদের ছাত্রদল যুবদল তো এখন বলতে পারেন কে তখন কিছু করতে পারেননি, তখনও আমরা যত প্রতিবাদ করার আমরা কিন্তু করেছি। 17 বছর আমি রাজপথে ছিলাম, যে বুদ্ধিজীবী, যে সাংবাদিক, যে মিডিয়া যে কথাই বলুক, কোন পদযাত্রায় একটা তো যদি লোক কম হয়েছে, 28 অক্টোবরে সাউন্ড গ্রেনেড খেয়ে আমরা কইছিলাম, কে কইছিল, উই নো এভরিথিং, কারণ আমি রাজপথে কাজ করছি আমি। তো সেইখানে আমাদের ছেলেদেরও কিন্তু যখন ম্যাডাম খালেদা জিয়া, তারেক রহমান, তার পরিবারকে নিয়ে কথা বলে, তখন কিন্তু এটা আপনি কতজনকে ফোন দিয়ে আটকাবেন। আচ্ছা এই উনি কিন্তু আমার উপজেলায় গিয়েছিলেন, আচ্ছা, এই যে লম্বা করে যে সব সময় পাটোয়ারি। খারাপ কথা বলেন আর কি, নাম মুখে নিতে চাই না আমি। তো উনি আমার উপজেলায় গিয়েছিলেন, তা আমার ছাত্রদল যুবদলের ছেলেরা বলে ভাই আজকে কাহিনী ঘটবে, আমাকে বলেনি, তারা জানে আমার সম্পর্কে, মানে তারা তাদের সভাপতিকে বলে, তাদের সভাপতি আবার বসে বসে আমাকে মেসেজ দেয়, ভাই অমুকে কিন্তু খাপা, অমুক ইউনিয়ন থেকে কিন্তু মিছিল আসবে, অমুক ইউনিয়ন বলতেছে লাঠি নিয়ে করবে, কারণ তারেক রহমানের গালাগালি দিছে, এই জন্য সবাই রেডি। আচ্ছা, সারা রাত বসে ওইটা আমার ঠিক করতে হয়েছে। তারপর তারা যে মানে তাদেরকে স্কুল ঠান্ডা মাঠে- করতে হয়েছে, তাই তো? ঠান্ডা করতে হয়েছে, জি। যে স্কুল মাঠে না কিন্তু কিন্তু ওই যে স্কুল মাঠে জনসভা হওয়ার কথা ছিল জি। ওখানে করেনি, পরে শহীদ মিনারে গেছে, 350 লোক হয়েছিল, এর মধ্যে 250 লোক হাপ্পান পরা, মানে আচ্ছা, ওকে। তো তারপর তাহলে সেগুলো আবার না, না, গেছে তাহলে ফুটবল দিবে, তাহলে ফুটবল দিবে বলা। প্রশ্ন এখন আমার এসে কথা যায়। শেষ করি, প্রশ্ন- আমি কনক্লুশনটা টানি, জি, সেটা হচ্ছে একটা কথাও আমার বিরুদ্ধে ওখানে বলেনি ওনারা, ঠিক আছে। তারপরও লোকজনকে, আমার সেক্রেটারি এবং আমার সিনিয়র নেতাদেরকে বিভিন্ন মোড়ে মোড়ে রেখে ঠান্ডা করতে হয়েছে, তাকে পেটাবে। আচ্ছা আচ্ছা দিস ইজ দ্য রিয়ালিটি আচ্ছা। আমার এলাকা। আচ্ছা। এখন ওইখানে যে যখন ঘোষ ভাই সম্পর্কে কথা বলছিলেন, যে লোকটা হবিগঞ্জ জেলার নেতা, হবিগঞ্জের সভাপতি, জি, যে লোকটা পার্লামেন্ট মেম্বার, জি। যে লোকটা মেয়র ছিল, জি। তার নেতা কর্মীদেরকে ওই বৃষ্টির মধ্যে উনি কি একটা একটা করে গিয়ে করবেন? আচ্ছা, তারপরও যে হামলার কথা বলছেন, পুলিশ এখানে একটা ক্লিয়ার স্টেটমেন্ট আমাকে দিয়েছে, সেটা এটা অনলাইনেও এসেছে, সেম স্টেটমেন্ট, যে তাদের এখানে র্যালি করার কথা ছিল, যখন লোকজন কম হয়েছে, এটা অবশ্য পুলিশ বলেনি, তখন তারা র্যালি না করে ডাইরেক্ট পথসভাটা করেছে। আচ্ছা। পথসভা করার পর পুলিশ ছিল, সুন্দরভাবে শেষ হয়েছে। হওয়ার পর পুলিশের গাড়ি বের হওয়ার পর তাদের বের হওয়ার কথা, এইটা তারা ইনস্ট্রাকশন না শুনে তাদের সাথে একটা নিজস্ব মিডিয়ার গাড়ি ছিল, সেটা আগে বের হয়েছে পুলিশের গাড়ির আগে, এবং বের হয়ে যখন গেছে তখন ওই ওখানকার মানে জনতা, ছাত্র বা যারা বিএনপি বা ছাত্র দলকে দুই করছে, তারা হয়তো হামলা। তবে আমি ওনার সাথে একমত, এইটাকে এখানে আমরা যেন ক্যামেরা দেখে দেখে দলের যদি কোনো পোস্টের কেউ থাকে, সেটা যদি আসলে কোনো পদধারী, সেই রকম পদধারী নেতা থাকে, তাদের বিরুদ্ধে, তারা কেন যে কারো বিরুদ্ধে, এটা মনে হয় যে এটা কিন্তু মামলা। জাস্ট 30 সেকেন্ডে এটা বলবেন যে একজন লিখেছেন, একজন সাংবাদিক লিখেছেন যে পোলাপাইন জুলাই না করলে বিএনপির লোকজন এখনো ধান খেতে ঘুমাইতো, জুলাই না করলে এখনো বিএনপির লোকজন গুম হইতো, খুন হইতো, জেলে পচতো, এগুলো এখন বলা যাবে না? ভাইরে হিমালয় নেই হতা তো কিয়া হতা, এটা পুরাতন গোলমাল মুভি আছে, আচ্ছা, তাই তো। এই ডায়লগটা সব সময় করতেন। জি। দুলাভাইয়ের পোস্টে ছিলেন ওখানে কে, আমাদের বাঙালি একজন অভিনেতা, ওনার নাম হচ্ছে, বাংলাদেশে অভিনয় করেছেন অনেক, তো ওনাকে ওনার শালক প্রশ্ন করতেন, জিদাজি
হিমালয় নেই হতা তো কিয়া হতা। আচ্ছা, তো যেখানে হিমালয় নাই সেখানেও হাওয়া বয়। তো আমার কথা হচ্ছে জুলাই না হইলে আগস্ট হইতো। 17 বছর আমরা চালাইছি, আরো 17 বছর চালাইতে পারতাম, আচ্ছা। চালাই আরো শক্তিশালী হচ্ছি। তারপর কি না। এই জুলাই কি তাদের কৃতিত্ব? তাদের কৃতিত্ব নাই একা না, একা তো বাইরে definitely তারা বলে না। 6টা ছেলে যখন ওইখানে ডিবি অফিসে লুঙ্গি পরা পেপার হাতে, তো মায়া লেগেছে অবশ্যই। কিন্তু আরো অন্তত 6,000 বিএনপির নেতাকর্মী ওই ডিবি অফিসে যাওয়া আসা করতে হয়েছে। এর চেয়ে কঠিন কঠোর সম্মুখীন হতে হয়েছে আচ্ছা, আচ্ছা, ইস্যুর। আচ্ছা। শোনেন, আমরা ডিজিএফআই এর গাড়িতে যদি আমরা চড়তাম, জি। আমরা যদি আপোষ করতাম, তাহলে হয়তো আরো আগে হয়ে যাইতো। আচ্ছা। আমরা যদি পুকুরে যেয়ে জি, পুকুর ঘাটে বসে আমরা যদি পরিকল্পনা করতাম, আরো আগে হয়ে যাইতো। শহীদ জিয়ার গুলো কোথাও আপোষ করেনি এবং এই 17 বছর টেনে নিয়ে আসছে। আরো আগে এইটা আমাদের সংসদে আমাদের সরকারের একজন পতন হয়ে যেত। সংসদের- শোনেন ভাই, আরো আগে সরকারের পতন হয়ে যেত। শোনেন ভাই, আমরা সরকারের পতনের জন্য আমরা আন্দোলন করেছি, গণতান্ত্রিক লড়াইয়ের জন্য, গণতান্ত্রিকভাবে আন্দোলন করে সরকারকে পতনের জন্য। আচ্ছা। 17 বছরে আমরা রান করেছি 282 রান, দরকার ছিল 285 রান। আচ্ছা। লাস্ট বলে 3 রান আপনারা করেছেন। আচ্ছা। এটার উত্তর উনি এতক্ষণ পেয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, নাফিজ ইমতিয়াজ, যদি ছোট করে বলেন, যদি আমরা আরেকটা প্রসঙ্গে, জি বলেন। আমি জাস্ট বলতে চাচ্ছিলাম ওই আবার গোয়িং ব্যাক টু আমলা, আমার এক্সপেরিয়েন্স সারা জীবন সরকারি বা কর্পোরেট চাকরি করে, জি, সরকারি আমরা হলো যে যখন ক্ষমতায় আছে, যে গভর্নমেন্ট, তারা সেই গভর্নমেন্টের কালারলেস, কারণ ওই জবটা এত ইম্পর্টেন্ট। রাইট। এটা হলো আমার কথা। এবং যদি ওনারা যারা আছেন এখন গভর্নেন্স অফ স্টেটে, ওনারা যদি ডিলিজেন্ট ম্যানেজমেন্ট করেন, এদেরকে ম্যানেজ করা যাবে। আমি মনে করি এটা একটা গুড নিউজ ওনাদের জন্য। আচ্ছা, আপনাকে যেই কারণে আজকে বিশেষ করে আমন্ত্রণ জানানো, সেটা হচ্ছে আমাদের স্টার নিউজে গত কয়েকদিন ধরেই যে 3rd টার্মিনাল এয়ারপোর্টের, আপনি এভিয়েশন বিশেষজ্ঞ, আপনি একটু বলবেন যে 22,000 কোটি, প্রায় 22,000 কোটি টাকা প্রজেক্ট এটা। আজকেও আমাদের নিউজ ছিল, যে নিউজে ছিল যে আপনার রানওয়ে, নতুন রানওয়ের প্ল্যান না করেই আগের যেটা আছে এক্সিস্টিং, সেই অবস্থাতেই আবার নতুন একটা এয়ারপোর্টের একটা কাঠামো তৈরি করা হয়েছে। সবচেয়ে বড় কয়েকটা দিক, কিছু অডিট রিপোর্ট আমাদের হাতে এসছে, সেখানে গভর্নমেন্ট বলছে নিজে যে এই কাজ যখন দেয়া হয়, সেই কাজ দেওয়ার জন্যে যে 22টা কোম্পানি এই দরপত্রে অংশগ্রহণ করে, তার মধ্যে একটা মাত্র শর্ত, যেই শর্ত আবার পরবর্তীতে বাতিল করে দেওয়া হয়, সেই শর্ত দিয়ে বাকি 20টা কোম্পানিকে ইনভ্যালিড করে দেওয়া হয়। এই যে প্রক্রিয়ায় কাজগুলো দেওয়া হয়, এই জায়গাটাকে আপনারা কিভাবে দেখেছেন? এটা তাহলে একটু ইতিহাস আছে। এই ফ্লাইট টার্মিনালটা দরকারই ছিল না। দরকারই ছিল না বাংলাদেশে? ফ্লাইট টার্মিনালটা করা হয়েছে, এটার পিছনে ইতিহাসটা হলো, এটা ওই পদ্মার ওপারে একটা কি আর বিল, ওখানটাতে আড়িয়াল বিল, মুন্সিগঞ্জ, জি। অদ্ভুত সুন্দর। জি। ওইখানটা একটা ইয়ে বানাবে, এয়ারপোর্ট বানাবে, জি। বানাবে। জি। তো লোকাল পিপলের ইয়েতে পারেনি, তারপরেও হাল ছাড়েনি, চেষ্টা করা হয়েছে। তখন $3 বিলিয়ন দেওয়ার কথা ছিল আমাদের ক্লাইমেট মিটিগেশন ফান্ডের থেকে। জি। তখন তারা নাকি বলেছে রিপোর্টেডলি যে তোমরা তোমাদের এনভায়রনমেন্ট নষ্ট করবে আর আমরা ওটার জন্য নিয়ে দেবো, 1 পয়সাও দেবো না। আচ্ছা। তখন এটা থেমেছে। 1, 2 হলো বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে এখানে 500 কোটি টাকা ইজিলি তাদের একটা হালাল ইনকাম আছে। এইটা নেওয়ার জন্য যখন আপনার 2 বছরের যে ফখরুদ্দিন সাহেবের সরকার ছিল, তখন প্রচেষ্টা হয়েছে যে এটা জিএমজিকে দিয়ে দেওয়া হোক। তারপরে চেষ্টা হয়েছে ডানাটাকে দেওয়ার জন্য। তো সেগুলো যা হোক, বিমানের লোকেরা পেরেছে ওটাকে ইয়ে করতে, রুখতে এবং পারফরমেন্স ইমপ্রুভ করার মাধ্যমেও সেই সময়ে এটা করা গেছে। তারপরে আবার যখন ইয়ে এসছে, আবার শুরু হয়েছে যে আচ্ছা ঠিক আছে, এয়ারপোর্ট করতে না পারি, তাহলে এইখানে হ্যান্ডলিংটা নিতে, আচ্ছা তাহলে কি এইখানেই একটা বানাই। এই এয়ারপোর্টের 50% ইউটিলাইজেশন। আপনি স্পেস যদি দেখেন, ওখানে আরেকটা রানওয়ে করা দরকার ছিল এবং সেই স্পেস আছে। কিছু দরকার হলে ওরা বলছে যে বিল্ডিংস কিছু ভাঙতে হবে। আরে ওই বিল্ডিংসগুলো তো
আমার জানা মতে খুব সাধারণ এই না, কিছু ইয়ে বিল্ডিং করা। ভাঙার হ্যাঁ, পরিকল্পনার কথা প্রতিমন্ত্রী আজকে ইন্টারভিউতে বলেছেন, কিন্তু আপনি বলবেন যে যে প্রক্রিয়ায় কাজ দেয়া হলো, যে প্রক্রিয়ায় একটা আমি ওটাতে গাছের আসছি। দাম 500 এটা টাকার প্রথম গাছ, থেকেই তো এখানে তো প্রথম থেকেই তো এটা করাপশনের জন্য। আপনার সিভিল এভিয়েশন এর তো কমার্শিয়াল অ্যাক্টিভিটিতে ইনভলভড হওয়ার কথা না। ইটস এ রেগুলেটরি অথরিটি। আপনি গুগল করে দেখেন, দে ক্যানট বি ইনভলভড। এই এয়ারপোর্ট বানানো, রানওয়ে বানানো, রেডার কেনা, যত কমার্শিয়াল অ্যাক্টিভিটিস আছে সব, ইনক্লুডিং কোথায় পোস্টার লাগাবে, কোনখানে বিজ্ঞাপন লাগাবে, এমনকি কোথায় পানির দোকান হবে এয়ারপোর্টের ভিতরে, সব কিছু সিভিল এভিয়েশন তো কমার্শিয়াল অ্যাক্টিভিটিসে ইন্ডালজ হওয়ার কথা না, তারা হয়েছে। তারপরে কি হলো, তখন দেখলো আচ্ছা ঠিক আছে এখানে একটা থার্ড টার্মিনাল বানাই, হঠাৎ করে বলা নাই কওয়া নাই থার্ড টার্মিনাল, কারণ কনস্ট্রাকশন করলেই পয়সা। এইটা তো আপনার টেন্ডার ম্যানিপুলেশন বলা হয়, যে টেন্ডার ডকুমেন্টসের মধ্যে এটা একদম স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, এবং আমি বলবো যে ওয়ার্ল্ড ওয়াইড। তো এটা যদি এখানে করে থাকে, আশ্চর্য হওয়ার কিছু না। এবং এই পুরো জিনিসটা তো আমার চোখে করাপশন করার জন্যই করা হয়েছে, পুরো প্রজেক্টটাই। আচ্ছা, তো সেই প্রজেক্টটা যে ডিসেম্বরে এটার উদ্বোধন হবে, সেখানে একটা জায়গায় মানে 2024-25 যে অডিটের একটা জিনিস ওরা পরিষ্কার করে বলেছে যে অনুমোদনহীনভাবে, অর্থাৎ সিসিজিপি মানে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার অনুমোদন ছাড়াই তারা 6,300 কোটি টাকা অতিরিক্ত পেমেন্ট করছে। কেন ওদেরকে ধরা হোক? মানে যেখানে এখন তো সিভিল সরকার এভিয়েশন বদলিয়েছে, যে সরকারের সময় এই জিনিসগুলো করেছে, এবং আমি বললাম তো, ইতিহাসটা বললাম, একদম উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে। আমার পজিশনটা হলো, এই দেশের মানুষের টাকা এটা যখন হয়ে গেছে, আমাদের কিন্তু এখন অপশন নাই এটাকে চালু করা। এবং এখন 600 কোটি টাকা বোধহয় গত নভেম্বরে দেওয়ার কথা ছিল, দিতে পারে না। আর 21,000 সামথিং কোটি টাকা, যেটা এটার পরে কিন্তু আবার স্যামসাং এর কাছ থেকে another 6,000 কোটি টাকার ইয়ে নিয়েছে। এখন হচ্ছে যে সামহাউ আদার এটাকে চালু করা। সামহাউ আদার মধ্যে আমি যেটা দেখলাম আশাবাদ, যে বেশ কয়েকটা কোম্পানিজ বিদেশি, তাদেরকে এখানটায় অপারেট করতে দেওয়ার, এটাকে আমরা এয়ারলাইন পরিভাষায় কনসেশন বলি, দেয়া হচ্ছে। তার মধ্যে ডানাটা একটা নাম শোনা যাচ্ছে, টার্কিশ একটা নাম শোনা যাচ্ছে, তারপরে আরেকটার নাম শোনা যাচ্ছে হচ্ছে মেনজিজ, এটা বোধহয় আয়ারল্যান্ডের। জি। আর বিমানকে সুযোগ দেওয়া হবে টু কম্পিট। এই জায়গাটা আমি কারণ এইটা করতেই হবে চালু। এখন বিমানের যেই টাকাটা আমি যে বললাম যে 500 কোটি টাকা ও মোর, কারণ এখান থেকে 40টার মতো এয়ারলাইন অপারেট করে, এদেরকে হ্যান্ডলিং দেয়। এই টাকাটা কিন্তু বিমান যে 20টা ডেস্টিনেশনে যাচ্ছে, ওইখানে কিন্তু বিমান আবার এই জিনিসের জন্য, বিমানকে এইটা তাদের করতেই হবে। এবং কম্পিট করতে যেহেতু দেওয়া হচ্ছে, তাহলে বিমানে কিন্তু আপনার ইকুইপমেন্টও আছে, ম্যান পাওয়ারও আছে, আর এই যে হ্যান্ডলিং এর ব্যাপারটা না, বিশ্বাস করেন ইট গোজ লাইক ক্লকওয়ার্ক, কারণ সমস্ত এসওপি করা আছে। আমি 6 বছরে এয়ারপোর্ট চালিয়েছি। আচ্ছা, আমি নিজে 12 মিনিটে ফার্স্ট ব্যাগ ডেলিভারি দিয়েছি। তার মানে কি, যদি একটা বটলে মুখ দিয়ে যদি কিছু একটা বের করা যায়, তার মানে এখান দিয়ে বের করা যায়, ইটস পসিবল। এইটা এখন বিমানে এইটা আসলে একটা লম্বা ডিসকাশন, একটা দিন আসলে বিমান আপনাদেরকে নিয়ে জাস্ট 30 সেকেন্ডে যদি আপনি একটু অ্যাড করেন, তারপরে ভাইয়ের কাছ থেকে শুনবো। জি, আমাদের হাতে সময় কিন্তু শেষ, এখন অতিরিক্ত। শোনেন, 7,000 টাকার প্রজেক্ট, 17,000 সরি 7,000 কোটি টাকার প্রজেক্ট 21,000 কোটিতে গেল। জি, প্রত্যেকটা ক্ষেত্রে ভেজাল। খুব সিম্পল আমি বলি, এখন জাপান আমাদের অন্যতম সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী, কিন্তু তারপরও যিনি পরামর্শক কোম্পানি জাপানের, দাতা জাপানের, এখানে আসলে দাতা না ইনভেস্টর, এটাও একটা কথা। কিন্তু না ইনভেস্টর মানে এটাকে লোন, ডিরেক্ট লোন নেয়া গভর্নমেন্ট। তো কিন্তু আপনি যদি মিডিয়াতে দেখেন, দেখবেন এটাকে দাতা সংস্থা বলা হয় জাপানকে, জায়গাকে। তো জানি না কেন বলা হয়, কম সুদে ঋণ দেন ওনারা, ইনভেস্ট করেন। সো দাতাই বলি মিডিয়াতে যেটা বলে। তো তারাও ইনভেস্টরও জাপানি, এবং ঠিকাদারও জাপানি। এবং এখানে যে অদ্ভুত রকমের কন্ডিশন, এটা একটা এক্সাম্পল। ইনফ্যাক্ট
ম্যাক্সিমাম মোস্ট অফ দ্যাট এই কন্ট্রাক্টরি গুলোতে এটা দেয়া হবে। আপনাকে একটা উদাহরণ দিই, আচ্ছা। 17 বছরে যে কোম্পানিগুলো কাজ করেছে তাদের অভিজ্ঞতা হয়েছে। এখন আমরা যারা বিএনপি করি বা আমার যুব দলের একটা ছেলে যদি কন্ট্রাক্টরি করতে চায়, সে কাজ পাবে না। না, সেটা তো আলাদা আলোচনা, সেটা আলাদা এই ডিসকাশন। সর্বত্রই এরকম, এবং মেগাগুলোতে আরো বেশি হয়। জি। সেখানে না, সরকার এই জড়িত থাকে। জায়গাগুলো একদম পুকুর বিমান নিয়ে চুরির মতো। একটু কথা বলেছেন Just- নাফিস ভাই, বিমানটা 1 সেকেন্ডে বলবো। বাইরে এই হ্যান্ডলিং আর কইরেন না, যে হ্যান্ডলিং এ আপনারা 12 মিনিটে ডেলিভারি দেন। আমি নেপালও এর চেয়ে ভালো আচ্ছা। হ্যান্ডলিং করে, আচ্ছা। এমনকি মায়ানমারও এর চেয়ে ভালো হ্যান্ডলিং আচ্ছা। করে। বিমান বাংলাদেশ এটা একটা দায়িত্ব তো ফানি ম্যানেজমেন্টের। ইস্যুতে পরিণত দায়িত্ব হয়েছে। ম্যানেজমেন্টের। জি হ্যাঁ জি, দায়িত্ব আপনাদের failure, দুটোই মাসুদ ভাই, management। আমাদের হাতে আর সময় নাই।